এসো ভাই, এসো, এখানে বসো দেখি। তোমার ছেলে মানুষই অভিমান আজও গেল না গিরিশ। তুমি সেই ছোট্টটি রয়ে গেলে, আর তুমি বড্ড বড় হয়ে গেলে, অনেক অনেক বড়। এতটাই বড় যে ঘাড় উঁচু করে দু পায়ের বুড়ো আঙুলের উপর দাঁড়িয়েও তোমাকে দেখতে পেলাম না। এই তো আমায় দেখছো, এই তো আমি তোমার একদম কাছে। সে তো তোমার ভাষায় মায়া। এই মায়াকে কাটানোই তো তোমার কাজ। এই মায়াকে তো তোমাকে ভুলতেই হবে। না না, তোমায় কি কখনো আমি ভুলতে পারি? তাহলে কথা দাও, তুমি আমাদের মধ্যে আবার ফিরে আসবে, কোথাও চলে যাবে না, বাকি জীবনটা আমাদের সবার সঙ্গে কাটাবে। বলো। সরলা তরুলতাদের মতো গিরিশ ঠাকুরপুর কথাও এবার ওনাকে অস্বস্তিতে ফেলবে। না না, এ ঠিক নয়। ঠাকুরপো, এসব কথা এখন থাক, এসব কথা না হয় পরে হবে। এতদিন পর বন্ধুর সাথে দেখা হয়েছে, সব মান অভিমান ভুলে আপনারা দুই বন্ধু মিলে গল্প করুন। আপনার তো কিছু খাওয়া হয়নি, আমি যাই আপনার খাবার ব্যবস্থা করি। উঠান, আপনি ব্যস্ত হবেন না। সরলা আমার জলখাবার পৌঁছে দিয়েছে। আপনি বরং মায়ের সাথে দেখা করুন, উনি আপনাকে খুঁজছিলেন। আমি সেই জন্যই আপনাকে ডাকতে এসেছিলাম। আচ্ছা বেশ, আপনারা দুই বন্ধু মিলে কথা বলুন, আমি আসি। অন্নদা, কপাল গুণে এমন স্ত্রী পেয়েছ। জানি না হিমালয়ের নির্জনতায় গিয়ে তুমি কি সাধনা করেছো, কতটা সিদ্ধি লাভ করেছো, কিন্তু সংসারের সব কোলাহলের মাঝে বসে মণি বৌঠান যে সাধনা করেছেন তা কোনো অংশেই সতী অরুন্ধতির চেয়ে কম নয়। নিজের সাধন পথে আর কাউকে সঙ্গে রাখো না রাখো, এমন যোগ্য সহধর্মিণীকে কিন্তু কখনো কাজ ছাড়া করো না। তাতে তোমার সাধনার লাভ বই ক্ষতি হবে না। তখন কি বললে আমি তো স্পষ্ট করে কিছুই বুঝতে পারলাম না শচীন। কলকাতায় আর্মা স্ট্রিটের বাড়িতে আদ্যা মায়ের পুজো ছিল। সেই পুজোয় মণিবকে নিমন্ত্রণ করতে তুমি আমাদের বাড়ি গেছিলে, গ্রামের বাড়ি। এই অবধি বুঝেছি, কিন্তু এর পরের কথা তো স্পষ্ট করে তুমি কিছু বলছো না ভাই। তারপরেই তো যত গন্ডগোল হলো। সেসব কথা শচীন বলতে পারছে না, এতক্ষণ ধরে আবল তাবল বকে গেল, আসল কথাটাই বলতে পারলো না। কি হলো শচীন, তোমার কিসের সমস্যা সেটা আমাকে খুলে বলো। তুমি গ্রামে গেলে, মণিবুকের সঙ্গে করে নিয়ে এলে। পণ্ডিত মশাই মণিবুকের সঙ্গে তরুলতাকে পাঠালো কলকাতার শ্বশুরবাড়িতে আসার জন্য, কিন্তু সেখানে কেউ নেই, সবাই তরুলতাকে একলা ছেড়ে চলে গেছে, তাই সে তোমাদের বাড়িতে রয়ে গেল। কিন্তু এতে সমস্যা কিসে? না মানে আসলে আমাকে সব কথা খুলে স্পষ্ট করে বলো শচীন, এত ইতস্তত বোধ করছো কেন? না মানে ওই তরুলতা তরুলতা নিয়ে আবার কি সমস্যা হলো? তুমি তো বলেছিলে যে তরুলতার শ্বশুর বাড়িতে তুমি যোগাযোগ করার চেষ্টা করেছিলে, তা এর চেয়ে তুমি বেশি কি ভাগ করতে পারে? সেটা না, মানে বলছিলাম তরুলতাকে নিয়ে আমার আপনাদের আত্মীয় বিবেচনার পায়ে গড় করি। বলি আপনার ট্যাকের ঘড়ি কি বন্ধ হয়ে পড়ে রয়েছে? সেই জন্য সময়ের কোনো খেয়াল নেই। ওদিকে মা বাবাকে ডেকে ডেকে সারা, এদিকে আপনারা তিন বন্ধু এমন গল্প জুড়েছেন যে না খাওয়া সব ভুলেই গেছেন। মেয়ে যে বলল আমাদের সব মেয়েদেরকে নিয়ে কেনাকাটি করতে বেরোবে, সেটাও আপনারা ভুলে গেছেন। চলুন চলুন, এখন খেতে চলুন, বাকি গল্প এখন মুলতুবি থাক। সরলা এসে পড়েছে যখন, আর কোনোভাবেই এখন তরুলতার প্রসঙ্গ নিয়ে আলোচনা করা যাবে না। শচীন সব কথা খুলে বলার সুযোগ পেয়েও হারালো। দাদা, তোমাকেও বলি হারি, মানছি অনেকদিন পর সকলের সঙ্গে দেখা হয়েছে, তাই বলে সবাই যদি তোমাকে এমনভাবে বিরক্ত করে, এরপর তো মণি বৌঠান আমাদের ওপর রাগ করবে, বলবে আমরা বোনেরা তোমার দিকে খেয়ালই রাখছি না। না না, ওরা আমাকে বিরক্ত করছে না। করলেই যেন তুমি কত বলবে, তুমি কি আর সেই মানুষ? কি হলো, আপনারা দাঁড়িয়ে রইলেন যে? অন্নদা দাদার খাবার আলাদা, তার ব্যবস্থা মণি বৌঠান করছে। আপনাদের খাবার টেবিলে রাখা আছে, চলুন সবাই সেখানে। যান যান, শিগগিরই যান। শচীন চলো, অন্নদা আসি।
দাদা তুমিও আর দাঁড়িয়ে থেকো না, আমি তোমার আসনখানা পেতে দিই, মণি বউঠান এক্ষুনি চলে আসবে। সরলা, হ্যাঁ দাদা। সচিনের কি কোনো সমস্যা হয়েছে? মানে তুমি কিছু জানো এই বিষয়? সমস্যা? ওনার কি সমস্যা হবে? কিন্তু আমার মনে হলো ও কোনো কিছু নিয়ে খুব গভীর চিন্তায় আছে। ও স্পষ্ট করে খুলে আমায় কিছু বললো না, কিন্তু ওর কথাগুলো বড্ড এলোমেলো ঠেকছিল। আমি ভাবলাম তুমি হয়তো জানলেও জানতে পারো, তাই তোমাকে জিজ্ঞেস করছিলাম। না তো দাদা, আমি তো তেমন কিছু জানি না। হতে পারে উনি বোধহয় আমার শরীর খারাপ নিয়ে ভাবছেন। আমাকে তো প্রথমে এখানে আনতেই চাইছিলেন না। মণি বউঠানকে ধরে জোর করে আমি এখানে এসেছি। শুধু পায়ের ওপর পা তুলে শুয়ে বসে থাকা যায় বলো? ওই লালমুখো সাহেব ডাক্তার কি বলেছে না বলেছে, তাই জন্য সবাই মিলে ততুষ্ট। তুমি তো বলেছ আমাকে ওষুধ দেবে, আমার আর কোনো ভাবনা নেই। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।